বৈষম্য বিরোধী নেতা নাহিদকে গুম করেও জুলাই আন্দোলন ঠেকাতে পারেনি স্বৈরাচার। 15 দিন কারফিউর পর ছাত্র জনতার প্রতিরোধে পালায় আওয়ামী সরকার। মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী, এমপি, পুলিশ সহ 39 আসামিকে হাজির করা হয়েছে ট্রাইব্যুনালে। ভিয়েতনামে পর্যটকবাহী নৌকা ডুবে অন্তত 38 জনের মৃত্যু, নিখোঁজ 3 যাত্রীর সন্ধানে চলছে উদ্ধার অভিযান। এবং পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজ জয় দৃঢ় প্রতিজ্ঞ টাইগাররা। মিরপুরে সন্ধ্যা 6টায় মুখোমুখি হবে দুদল। সবাইকে স্বাগত জানাচ্ছি এখন বাণিজ্যে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি মুশিউর অনিক। গেল বছরের 19 জুলাইয়ের কথা বলছি। সেই সময়টাতে অনেকের জীবনে ভয়াবহ দিন নেমে এসেছিল। বিগত স্বৈরাচার সরকারের আইন শৃঙ্খলা বাহিনী বাড়ি বাড়ি গিয়ে ধরে আনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে জড়িত সকলকেই। এদিন গুম করা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হিসেবে পরিচিত নাহিদ ইসলামকে। তাকে খুঁজতে ডিবি কার্যালয় থেকে, সিআইডি অফিস থেকে বিভিন্ন আইন শৃঙ্খলার অফিসের দ্বারে দ্বারে ঘুরেছেন নাহিদের বাবা মা। ফিরে চেয়েছেন আদরের সন্তানকে। নিরাপত্তা শঙ্কায় ছিল সে সময় হাসনাত, সার্জিস সহ সব সমন্বয়করাও। 19 জুলাইয়ের বিস্তারিত কি ঘটেছিল তা জানবো শাহাদাত আব্রুর প্রতিবেদনে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলামের উপর পৈশাচিক নির্যাতনের কথা মনে করিয়ে দেয় এই জুলাই। আমার 2 হাত 2 কাঁধ এবং আমার বাম পা দীর্ঘ ক্ষত হয়েছে। সেখানে মানসিকভাবে আমি ট্রমার ভিতরে আছি। গুম, খুন আর নিখোঁজের বেদনায় ভরে উঠেছিল নিউজ ফিড। তাই ইন্টারনেট বন্ধ করে সত্যকে চাপা দেওয়ার চেষ্টাও চলে। 19 জুলাই 2024 বন্ধুর বাড়ি থেকে টিভি পরিচয়ে তুলে নেওয়া হয় নাহিদ ইসলামকে। তাকে খুঁজতেই 20 তারিখ দুপুরে ডিবি কার্যালয়ে আসেন নাহিদের মা ও বাবা। চোখে আতঙ্ক ও মুখে আকুতি নিয়ে বলেছিলেন ফেরত চান সন্তানকে। না, এখনো কোনো সন্ধান পাইনি, তো আমরা সন্ধান চাচ্ছি। দেশবাসীর কাছে বলতে চাই আমার ছেলেকে অতি সহজে দ্রুত যেন আমার ছেলেকে আমার কাছে এনে দেয়। রাত 2:30টার সময় ডিবি পরিচয়ে প্রায় 50-60 জন লোক তাকে যে প্রেসার ক্রিয়েট করছে যে সরকারের সাথে সংলাপে বসার জন্য। তো সে বলছে আন্দোলনের প্রায় 50-60 জন বন্ধুবান্ধব হত্যা করে এখন সংলাপে কিভাবে হয়। ডিবি কার্যালয়ের এক কর্মকর্তা জানিয়েছিলেন নাহিদ ইসলামের কোনো খোঁজ তাদের কাছে নেই। এখন পর্যন্ত আমাদের কম্পাউন্ড বা আমাদের কোনো পার্টি বা ঢাকা মেট্রোপলিটন পুলিশের কোনো ইউনিটের কাছে নাহিদ বা সমন্বয়কারী কেউই নেই। সে সময় সমন্বয়ক ও সহযোদ্ধাদের নিরাপত্তাহীনতার কথা সাংবাদিকদের জানান সার্জিস ও হাসনাত। বলেন সরকারের সাথে কোনো সংলাপ হয়নি। আমরা আজকে খুঁজবো যতক্ষণ পর্যন্ত খোঁজা যায়, কিন্তু সেই সময়ের লিমিট যদি শেষ হয়ে যায় তাহলে আবার আগামীকালকে থেকে পুরো বাংলাদেশ ব্যাপী কমপ্লিট শাটডাউনই হবে। আমরা কখনোই শহীদের রক্ত মারিয়ে আমরা কখনো আলোচনায় যেতে পারি না। আমরা ফিরে যেতে চাই আরেকটু পেছনে। 17 জুলাই যখন আইন শৃঙ্খলা বাহিনী শহর জুড়ে খুঁজছিলেন নাহিদ ইসলামকে, তখন তিনি আশ্রয় নেন ধানমন্ডির এ বাড়িতে। এক বড় ভাই বলল যে ভাই ঢাকা ইউনিভার্সিটির একটা ছেলে আপনার এখানে একটু থাকতে চাচ্ছে, আমি পাঠাচ্ছি। আমি বললাম যে ওকে পাঠান। ওই আসছে। ও তো তখন তো একদম বাচ্চা ছেলে, হচ্ছে চেহারা টেহারা খুব অবস্থা খুব খারাপ, খুবই বিধ্বস্ত। তো আমি ও খেয়ে দিয়ে যখন রুমে গেছে, ও যখন মোবাইল ওপেন করছে, তো আমি তারে জিজ্ঞাসা করলাম যে তুমি মোবাইলটা তো ওপেন করা ঠিক হয় নাই। তবে এখানেও থাকা গেল না বেশি সময়। সন্ধ্যার পর ব্যাগ, ফোন ও জুতা রেখে খালি পায়ে হেঁটে রাত কাটান এক মসজিদে। ধারণা করা হয় নাহিদের ফোন ট্র্যাক করে 19 তারিখ খিলগাঁওয়ের এক বাড়ি থেকে তুলে নেওয়া হয় তাকে। একই দিন ধানমন্ডির যে বাড়িতে আশ্রয় নিয়েছিলেন নাহিদ, সে বাড়ি ঘেরাও করে তুলে নেওয়া হয় আশ্রয়দাতাকেও। সেই নির্যাতন যেন এখনো চোখে ভাসে এই ব্যবসায়ীর।
এই দরজায় আমি পরে দেখলাম যে ভেঙে ফেলতেছিল এখানে, এই জায়গাটাতে যে করতেছিল আর জোরে জোরে লাথি মারতেছিল খুব। তো পরে যখন এটা ভেঙে গেছে দেখে আমি দরজাটা খুলে দিছি। পরে ওনারা ঢুকলো, এই দেখি যে ওই দরজার সামনে 2 জন বসা, এই দরজার সামনে 2 জন দাঁড়ানো, সিসি ক্যামেরাগুলো সব নিয়ে গেছে, খুলে ফেলছে, এগুলা করে ফেলছে। তারপরে আবার নিচে সব দারোয়ানদেরকে বেঁধে নিয়ে গেছে, ওই ডিবিআর যেগুলো থাকে এগুলো সব নিয়ে গেছে আর কি। 21 জুলাই সকালে পূর্বাচলে অচেতন অবস্থায় নাহিদকে পাওয়া যায়। তার শরীরে ভয়াবহ নির্যাতনের চিহ্ন দেখে শিউরে উঠেছিল দেশবাসী। আন্দোলন সম্পর্কিত নানা জিজ্ঞাসাবাদ করে, যে আন্দোলন আমরা কেন করছি, এই আন্দোলনের উদ্দেশ্য কি, আমরা কেন কর্মসূচি প্রত্যাহার করছি না, এবং পরবর্তীতে আমার উপর মানসিক এবং শারীরিক নির্যাতন তারা শুরু করে এবং এক পর্যায়ে আমি সেন্সলেস হয়ে যাই। সেই গুম, হত্যা আর নির্যাতনের মসনদ ভেঙে যায় 36 জুলাইয়ের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে। সেদিন নাহিদের মুখে উচ্চারিত হয়েছিল নতুন বাংলাদেশের কথা। এই ছাত্র নাগরিক অভ্যুত্থানটিকে আমরা আমাদের যে আন্দোলনের শহীদ এবং হতাহত এবং মুক্তিকামী ছাত্র জনতাকে উৎসর্গ করছি। শাহাদাত অভ্র, এখন ঢাকা। সাধারণ মানুষের ঘর থেকে বের হওয়ার যে নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞা দেওয়ার যে আইনি প্রক্রিয়া, তার নাম হচ্ছে কারফিউ। এই সময় নিয়ম অমান্যকারীদের সরাসরি গুলি করার নির্দেশনাও রয়েছে আইনে। তবে জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতা কারফিউকে তোয়াক্কা না করে এগিয়ে গেছে বীর দর্পে। বুলেটের সামনে ভীতি উপেক্ষা করে 15 দিনের কারফিউর মধ্যেও আন্দোলন করে হটিয়েছে সেই সময়কার স্বৈরাচার শাসককে। জুলাই কারফিউ স্মৃতিচারণ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন রকিবুল রাহাত। জুলাই 2024, সংঘাত, থমথমে সারা দেশ, সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষাপটে রাজধানীসহ দেশের অন্তত 47 জেলার বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের সঙ্গে সংঘাতে জড়ায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ফলাফল বিপুল প্রাণহানি, স্থাপনা ভাঙচুর, আগুন আর হাহাকার। শুরুটা উত্তরের জেলা রংপুরে। 16 জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদের বন্দুকের সামনে বুক চিতিয়ে দাঁড়ানোর সাহসিকতা নাড়িয়ে তোলে ছাত্র জনতার বিবেক। প্রতিবাদে পরের দিনগুলোতে সারা দেশে কঠোর আন্দোলন গড়ে তোলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বাধা আসে পতিত আওয়ামী লীগ, তাদের পোষা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে। আরও ফুঁসে ওঠেন শিক্ষার্থীরা। ঘোষণা আসে কমপ্লিট শাটডাউনের। যা প্রতিহত করতে গিয়ে প্রতিদিন বাড়ে লাশের সংখ্যা। শিক্ষার্থীদের আন্দোলনে যুক্ত হন আপামর জনতা। শুরু হয় গণ অভ্যুত্থান। পরিস্থিতি সামাল দিতে না পেরে 19 জুলাই মধ্যরাত থেকে কারফিউ জারি করে শেখ হাসিনা সরকার। সেনানিবাস ছেড়ে সড়কে সড়কে নেমে আসে দেশের 3 বাহিনীর সদস্যরা। তাদের কাছে ভারী মারণাস্ত্র। 2007 সালের পর দেশবাসী আবারও সাক্ষী হলো কারফিউ। 20 জুলাই থেকে আরও ভয়াবহ হয়ে ওঠে পরিস্থিতি। জমায়েত ঠেকাতে মোড়ে মোড়ে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায় সেনাবাহিনী। এছাড়াও বাড়ি বাড়ি গিয়ে চলে ছাত্র গ্রেপ্তারের আদি খেলা। তবুও থামে না ছাত্র জনতা। আমরা আন্দোলন করে আবার বাড়ি ফিরে আসতে পারি না। আমরা আসলে আমাদের বন্ধু বা দূরের কোনো রিলেটিভের বাসায় 5-6 দিন থেকে গেছি। কারফিউটা ছিল আমাদের ভিতরে মানে মৃত্যু সনদ পাওয়ার মতো। আমরা পুলিশ দ্বারা খুবই নির্যাতিত হই। স্পেশালি আপনার কারফিউ জারির পর থেকেই আমাদের বাসায় পুলিশ আসে, আমাদের বাবা মাকে অপমান করা হয়। বন্ধুদের সাথেও আমরা ঠিকমতো দেখা গেল কি একসাথে হইতে পারি নাই, ইন্টারনেট কানেকশন ছিল না। তারপর আমরা যেভাবে পারছি একজনের সাথে একজনের কমিউনিকেশন করে আমরা রাজপথে নামছি, আন্দোলন করছি।
তবে আবু সাইদ মুগ্ধর মৃত্যুশোকে বিহ্বল শিক্ষার্থীরা কারফিউ বা অস্ত্রে দমে না। জীবন বাজি রেখে বন্দুকের সামনে পরের দিনও রাজপথ কাঁপায় তারা। একজন এখান দিয়ে যেত, একজন ওখান দিয়ে যাইতাম, যার পর আমরা সবাই গোল চত্বরে গিয়ে অ্যাড হইতাম। ওখান থেকে পরে আমরা সবাই সাথে আস্তে আস্তে আমরা আগাইতাম ছাত্র আন্দোলনে। 24টা হচ্ছে আমরা চোখের সামনে দেখেছি প্রত্যেকটা মানুষ কিভাবে আর কি ভয়কে দূর করে দিয়ে রাস্তায় নেমে এসেছিল, সেটাও দেখেছি। কিভাবে এক একটা মানুষকে গুলি করে মারা হয়েছে, মানুষ হিসেবে গণ্য করা হয়নি। জুলাইয়ের শেষ 10 দিন কারফিউ শিথিল আর জোরদারের মধ্যে নানান কৌশলে রাজপথ দখলে নিয়ে প্রতিবাদ অব্যাহত রাখেন ছাত্ররা। নিশ্চিত গুলি জেনেও কারফিউ ভাঙে তারা। যদি আন্দোলনে যাই, আমরা ভেবে নিয়েছি ওই দিন রাতে বাসে ফিরবো না, সে সিদ্ধান্ত নিয়ে গেছি। বাবা মাকে ফোন করে বলছি আমি আইসা ফোন দিচ্ছি, কিন্তু যদি না ফোন দিতে পারি তাহলে বুঝবো যে আমি মারা গেলাম। ভয় অবশ্যই ছিল, কিন্তু ভয়ের থেকেও বেশি ছিল যে আমরা আসলে আমাদের ভাইয়ের হত্যার যে বিচারটা, এই বিচারটা আমরা চাই। 31শে জুলাই হাইকোর্ট মোড়ে কারফিউ ভেঙে আটক হন স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নূর। তিনি জানালেন সেদিনকার ভয়াবহ স্মৃতি। গণগ্রেফতার চলছিল, তখন যাকে পাচ্ছে তাকে ধরে নিয়ে যাচ্ছে। তো সেই দিন সকালবেলা যখন আমাদের ক্যাম্পাসে 11টার দিকের কর্মসূচি থাকে, যেহেতু গণগ্রেফতার চলছিল তাই মাত্র 5 জন স্টুডেন্টসদের উপস্থিতি পাই আমরা ক্যাম্পাসে। আমরা ক্যাম্পাস থেকে 5 জন যাত্রা শুরু করি। সো আমরা যাচ্ছিলাম, তখন রমনা হয়ে যাচ্ছিলাম 2 জন করে। 2 জন পিছনে থাকতাম, 2 জন সামনে থাকতাম। তখন আমাদের সাথে ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজের 2টা আপু যুক্ত হয়। সো আমরা 2 জন করে এগুতাম, আর কর্মসূচি যেদিকে হতো সেদিকে গিয়ে আমরা একত্রিত হতাম। 2রা, 3রা ও 4ঠা আগস্টেও বারবার কারফিউ ভেঙে সরকার হটানোর আন্দোলন বেগবান হয় ছাত্র জনতার সম্মিলনে। অবশেষে এলো কাঙ্ক্ষিত 5ই আগস্ট। দেশের বিভিন্ন প্রান্তের হাজার হাজার মানুষ কারফিউ অমান্য করে ঢুকতে থাকেন ঢাকায়। এরই মধ্যে খবর আসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ছাড়ার। অবশেষে অর্জিত হয় জনতার রক্তের জয়। রকিবুল রাহাত, এখন, ঢাকা। জুলাই আগস্টের অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের 7 মামলায় আসামি সালমান এফ রহমান, আনিসুল হক, জুনায়েদ আহমেদ পলক সহ 39 জনকে হাজির করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছি গালিব ইবনে রিয়াজের সাথে। গালিব, আপনার মাধ্যমে জানতে চাই হাজির করা হয়েছে কতজনকে এখন পর্যন্ত, এবং তাদের বিরুদ্ধে অভিযোগের ব্যাপারে সুনির্দিষ্ট কোনো তথ্য পেয়েছেন কিনা? অনেক মাত্রই আমরা দেখতে পেলাম যে জুলাই যে হত্যাকাণ্ড, সেখানে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে মামলা হয়েছে, সেই মামলায় সালমান এফ রহমানকে মাত্র আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই যে ভ্যানে করে নিয়ে আসা হয়েছে সেখান থেকে নামিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ভেতরে ঢোকানো হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে সাবেক বিচারপতি মানিক, ওনাকেও কিন্তু এই মাত্র ভ্যান থেকে নামিয়ে এই অপরাধ ট্রাইব্যুনালে তাকে নিয়ে যাওয়া হচ্ছে। একটু জানিয়ে রাখি যে এই যে 7টি মামলা, এই 7টি মামলায় আজকে প্রায় 47 জনকে, 42 জনকে এই আসামিকে আজকে অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে, এবং এটি হচ্ছে এই অপরাধ ট্রাইব্যুনালে এখন পর্যন্ত একদিনে সবথেকে বেশি আসামিদের হাজির করা। এবং 7টি মামলার মধ্যে 2টি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলার, এবং বাকিগুলো এই যে জুলাই হত্যাকাণ্ডের সময় বিভিন্ন ধরনের যে মামলা হয়েছে সেই মামলাগুলোতে তাদেরকে হাজির করা হয়েছে। এখানে সাবেক মন্ত্রী, এমপি সহ পুলিশের সাবেক আইজি এবং পুলিশের কনস্টেবল থেকে শুরু করে যারা এই হত্যাকাণ্ডে এখন পর্যন্ত যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে অভিযোগে, তাদেরকেই আজকে হাজির করা হয়েছে। বিশেষ করে এই মুহূর্তে যেই এই ভ্যান থেকে যাদেরকে নামানো হচ্ছেন তারা বেশিরভাগই হচ্ছে সাবেক এমপি কিংবা মন্ত্রী। এই ভ্যান থেকে কিছুক্ষণ আগে সাবেক খাদ্যমন্ত্রী আওয়ামী লীগ সরকারের আমলে আব্দুর রাজ্জাক, তাকে নামানো হয়েছে, এবং তার আগে নামানো হয়েছে আনিসুল হককে আমরা দেখলাম, এই সাবেক আইনমন্ত্রী, তাকে এই ভ্যান থেকে নামানো হয়েছে। অর্থাৎ
যেই এখন পর্যন্ত এই যে জুলাই হত্যাকাণ্ডে যেই বড় আসামি যাদেরকে বলা হয়ে থাকে যে ওই সময় যারা এই জুলাই হত্যাকাণ্ডের সাথে কিংবা হুকুমদাতা হিসেবে যাদেরকে আসলে গ্রেপ্তার করা হয়েছিল তাদেরকে প্রত্যেককেই এখান থেকে আসলে আমরা দেখতে পেয়েছি যে এই ভ্যান থেকে তাদেরকে নামানো হয়েছে। এছাড়াও জানেন যে আজকে আগের নতুন অভিযোগও কিন্তু কিছু আজকে নতুন করে আদালতে তোলা হয়েছে। তার মধ্যে সিলেটের একটি মামলা রয়েছে, সেখানে সিলেটের সাংবাদিক তুরাব হত্যা মামলায় 3 জনকে আজকে আদালতে তোলা হতে পারে। এছাড়াও বনানীর একটি মামলায়, সেই মামলাতেও 2 জনকে আদালতে তোলা হবে, যার মধ্যে 1 জন পলাতক রয়েছেন। এছাড়া আপনি জানেন যে মুগ্ধ হত্যাকাণ্ড, যেটি 18ই জুলাই, আজ থেকে 2 দিন আগে, 1 বছর আগের এই 2 দিন আগে 18ই জুলাই এই হত্যাকাণ্ডটি ঘটে। সেই হত্যাকাণ্ডের একটি মামলাতেও যারা আসামি, যারা গ্রেপ্তার আছেন তাদেরকে আজকে তোলা হবে। মুগ্ধ হত্যাকাণ্ডের যেই অভিযোগ, সেই অভিযোগে কিন্তু যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয় তখন কোনো নির্দিষ্ট কোনো ব্যক্তির নাম উল্লেখ করা ছিল না। সেখানে কিছু ভিডিও ফুটেজ এবং কিছু এভিডেন্সের মাধ্যমে সেই অভিযোগটি দায়ের করা হয় এবং সেখান থেকে যারা এরপরে ক্রমান্বয়ে এই এভিডেন্স দেখে কিংবা তদন্ত চলাকালীন সবাই যাদের নাম আসবে তাদেরকে অভিযুক্ত আনা হবে, এরকম একটি মর্মে অভিযোগ দায়ের করা হয়। সেই মামলায় যারা এখন পর্যন্ত যাদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে তাদেরকে এই ট্রাইব্যুনালে নিয়ে আসা হচ্ছে। দেখতে পাচ্ছেন যে আর কিছুক্ষণ পরে আমরা দেখতে পাচ্ছি যে ভ্যানে যেই বুলেট প্রুফ জ্যাকেট এবং হেলমেট পরানো হচ্ছে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, যাকে ভ্যান থেকে কিছুক্ষণ পরেই নামানো হবে এবং তিনি জুলাই হত্যাকাণ্ডের সময় অনেক কিছু আলোচিত বিষয় তার বিরুদ্ধে অভিযোগ আসে। যেমন তার থেকে সবথেকে বড় যে ব্যাপারটি সেটি হচ্ছে সেই সময় ইন্টারনেট বন্ধ করে দেওয়া। ইন্টারনেট বন্ধ করে দেওয়া নিয়ে সারা দেশব্যাপী তুমুল আলোচনা সমালোচনা হয় এবং শুধুমাত্র তাই না, বিশ্বব্যাপী কিন্তু এটা নিয়ে আলোচনা হয়। কিন্তু সেই অভিযোগ এবং পরবর্তীতে কিন্তু তিনি দেশের বাহিরে চলে যাওয়া অবস্থায় যখন চলে যাচ্ছিলেন তখন এয়ারপোর্টে তাকে গ্রেপ্তার করে। আমরা এই মাত্র দেখতে পাচ্ছি জুনায়েদ আহমেদ পলক, আইসিটি প্রতিমন্ত্রী, তাকে আদালতে নিয়ে যাওয়া হচ্ছে এবং এই পুরো বিষয়টাকে খুব কঠোর নজরদারির মাধ্যমে করা হচ্ছে। আমরা দেখতে পেয়েছি যে যেন কোনোভাবেই এখানে কোনো ধরনের যেন আইন শৃঙ্খলার যে পরিস্থিতি সেটা যেন কোনো পরিমাণে কোনো ব্যত্যয় না ঘটে, সেদিকে খুব কঠোর নজরদারি রাখা হয়েছে। এখন পর্যন্ত যেই কয়জন আসামিকে এই আদালতে হাজির করা হয়েছিল তাদের প্রত্যেকেই আদালতের ভেতরে প্রবেশ করানো হয়েছে এবং যতদূর পর্যন্ত আমরা জানতে পেরেছি যে এখন পর্যন্ত আদালতে নিয়ে আসা হয়েছে 36 জন আসামিকে, যারা এই জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত মামলায়, যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে 7টি মামলা চলমান রয়েছে, এই 7টি মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে এখন পর্যন্ত 36 জনকে এখন পর্যন্ত এই আদালতে আনা হয়েছে। এরপরে আদালতে শুনানি হবে, তারপর আমরা আসলে জানতে পারবো যে আদালত যিনি রয়েছেন চিফ প্রসিকিউটর অথবা যে কোনো একজন কথা বলবেন আমাদের সঙ্গে। আদালতের ভেতরে কি হবে সেটি বিস্তারিত পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো অনেকেই ছিল আমার কাছ থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সর্বশেষ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত ছিলেন গালিব ইবনে রিয়াদ, জানাচ্ছিলেন নতুন 4টি মামলা, বিশেষ করে কক্সবাজার, সিলেট এবং অন্যান্য এলাকায় শহীদ মুগ্ধ সহ যে সমস্ত মামলা 39 আসামিকে আদালতে নিয়ে আসা হয়েছে তাদের ব্যাপারে সবশেষ খবরাখবর। কোটা বিরোধী আন্দোলন থেকে গণ অভ্যুত্থানে রূপ নেয়া অগ্নিছড়া জুলাই আন্দোলনের 1 বছর পূর্ণ হলো। জুলাই আন্দোলন রেখে গেছে হাজারো গল্প, হাজারো স্মৃতি, আর ঘরে ঘরে তৈরি হয়েছে বীরত্বগাথা। তবে যে আকাঙ্ক্ষা নিয়ে জুলাই আন্দোলন শুরু হয়েছিল 1 বছর হয়ে গেলেও তা পূরণ হয়নি বলে অভিযোগ আছে। সাভারের গণ অভ্যুত্থানে শহীদ আলিফের স্বজনরাই অভিযোগও করেছেন। তারা বলেছেন এখনও দূর হয়নি বৈষম্য, তাই জুলাই চেতনা বাস্তবায়ন, বিপ্লবী যোদ্ধার স্বীকৃতি আর হামলায় জড়িত হওয়ার সবার দ্রুত বিচার নিশ্চিত করার মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিও করছেন তারা। হুমায়ুন কবিরের প্রতিবেদনে দেখবেন বিস্তারিত।
দশম শ্রেণীর ছাত্র আলিফ আহমেদ সিয়ামের স্বপ্ন ছিল আকাশ ছোঁয়ার, হতে চেয়েছিল পাইলট, কিন্তু একটি বুলেট চিরদিনের মতো থামিয়ে দেয় সেই স্বপ্ন। সন্তান হারানোর 1 বছর পরও আর্তনাদ থামেনি মা তানিয়া আক্তারের। আলিফ শহীদ হয়েছেন, কিন্তু তার ব্যবহৃত জিনিসগুলো পরম যত্নে রেখে দিয়েছেন পরিবার। ৩৬ জুলাই যে পোশাক পরে বেরিয়েছিলেন আলিফ, সেগুলো জড়িয়ে ধরে এখনও বিলাপ করেন মা। বছর পার হলেও জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলে অভিযোগ শহীদ আলিফের মায়ের। আমার সন্তান আমার জন্য কাছে আমার বন্ধু ছিল, শুধু সন্তান ছিল না, আমার একমাত্র সন্তান, যাকে ঘিরে সব কিছু চাপা আমার। আজকে ঢাকায় আসা, আমার আজকে এখানে থাকা, সব কিছু ওর জন্য। নির্বাচনের আগে জুলাইয়ের চেতনা বাস্তবায়ন, বিপ্লবী যোদ্ধার স্বীকৃতি ও হামলায় জড়িত সবার বিচার নিশ্চিত করার দাবি শহীদ স্বজনদের। আর আমরা তো তাদের কাছে টাকা পয়সা কিছু চাইনি, আমরা চেয়েছি আমাদের সন্তানকে যারা এভাবে অছেড়ে নির্মমভাবে গুলি করে বাকির মতো হত্যা করলো, তাদের যেন বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি করছিলাম আমরা প্রত্যেকটা মাই। কিন্তু আসলে সে কতটুকু বাস্তবায়ন করতে পেরেছে। বড় ভাইকে হারিয়ে মায়ের মতো পাগল প্রায় ছোট বোন ইসরাত জাহান লামহা। নিহত ভাইয়ের স্মৃতিকে বাঁচিয়ে রাখতে শহীদ আলিফের নামে একটি স্মৃতিস্তম্ভ কিংবা যে কোনো স্থাপনার নামকরণ করার দাবি তার। তো জীবনে প্রথম আমি আমার জন্মের পর আজকে যে 2টা ঈদ কাটালাম আমার ভাইকে ছাড়া, আমি কখনো কল্পনাও করিনি যে আমার ভাইকে ছাড়া আমি ঈদ কাটাবো। আমার ভাইয়ের সাথে কাটানো প্রতিটা মুহূর্তে আমার জীবনের স্মৃতি হয়ে রয়ে গেছে। মৃত্যুর আগে শত মায়ের বুক খালি করার মূল কারিগর ফ্যাসিস্ট হাসিনা এবং আওয়ামী লীগের বিচার দেখে যেতে চান আলিফের বাবা মা। হুমায়ুন কবির, এখন সাভার। জুলাই আন্দোলনের সময় দেশে সবচেয়ে আলোচিত ছিল নরসিংদী জেলা কারাগারে ভাঙচুর, অগ্নিসংযোগ আর অস্ত্র লুটের ঘটনা। এছাড়াও জুলাই জুড়ে উত্তাল ছিল নরসিংদী। ঢাকা সিলেট মহাসড়কের দিকে তাকালে দেখা যেত অবরোধ সহ নানা ধরনের কার্যক্রমে সেই সময় সরব ছিল এই জেলার বাসিন্দারাও। ক্ষমতাসীন দলের নেতাকর্মী এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের চোখে চোখ রেখে প্রতিবাদে নেমেছিল নানা ধরনের নানা পেশার শ্রেণী পেশার মানুষেরা। নরসিংদী থেকে ফিরে দেখা জুলাইয়ের গল্প দেখব রাকিবুল ইসলামের প্রতিবেদনে। ছবি তুলেছেন কাসর আহমেদ। আমাদের আন্দোলনটা সম্পূর্ণ কোটা বিরোধী, আমাদের বাইরের মাথা থেকে কেন রক্ত বেরোইছে, এর প্রতিবাদে আজকে আমরা নরসিংদীতে এই ছাত্র সমাবেশ করতেছি। 16 জুলাই 2024 কোটা সংস্কার আন্দোলন ঘিরে দুপুর থেকে ঢাকা সিলেট মহাসড়কের নরসিংদীর জেলখানার মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা। বিকেল নাগাদ সেটি রূপ নেয় জনসমুদ্রে। স্লোগানে স্লোগানে ঝরে পড়ে নতুন প্রজন্মের বুকে জমে থাকা ক্ষোভ। রাষ্ট্র মেরামতের দায়িত্ব নিতে চাওয়া শিক্ষার্থীদের স্বপ্নের চোখে পুলিশের টিয়ার শেলের ঝাঁজ। পথে পথে পুলিশের পাশাপাশি ছাত্রলীগের বাধা, তবুও হাল ছাড়েনি কেউ। 16 জুলাই যখন আমাদের নরসিংদীতে প্রথম আন্দোলনের সূত্রপাতটাই মূলত একটা ম্যাসিভ আন্দোলনের সূত্রপাত, সেক্ষেত্রে হচ্ছে প্রথমে আমাদের লোকেশন দেওয়া ছিল স্টেডিয়াম। সেখানে জড়ো হওয়ার সময় আমরা বিভিন্ন প্লে কার্ড নিয়ে গেছিলাম। যে সময় আপনার ঢাকা কেন্দ্রবিন্দু থেকে যে আন্দোলনের ডাকগুলো দেওয়া হয়, তখন থেকেই নরসিংদী সকল ছাত্র জনতারা ঐক্যবদ্ধ হয়ে আমাদের নরসিংদী জেলখানা মোড়ে তারা উপস্থিত হতে শুরু করে এবং ব্যাপক আন্দোলন গড়ে তোলে। 18 জুলাই বিকেলে স্ট্রেচারে করে নেওয়া হয় 15 বছরের কিশোর নরসিংদীর প্রথম শহীদ তাহমিদ ভুইয়ার মরদেহ। সেদিন কিছুক্ষণের জন্য হলেও থমকে গিয়েছিল নরসিংদী। তারপর জেলখানার মোড়ে মহাসড়কে নেওয়া হয় আরও শক্ত অবস্থান। পুরো শহরে ছড়িয়ে পড়ে আন্দোলন। সে সময়ের বর্বরতার কথা মনে হলে এখনও শিউরে ওঠেন জুলাই যোদ্ধারা। আমাদের স্নেহের একটা মাসুম বাচ্চা তাহমিদ মারা গেল। আমি যদি ওই দিনের ঘটনাটা আপনাদেরকে বলি, আপনাদের গা শিউরে উঠবে। আমাদের চোখের সামনে এই মাসুম ছেলেটাকে গুলি করে হত্যা করেছে। 18 তারিখ যেদিন তাহমিদ মারা যায় জেলখানা মোড়ে, যেখান থেকে ওকে গুলি করা হয়, ওই জায়গা থেকেই পুলিশ গুলি অনবরত করতেছিল। এখানে আমার শরীরেও গুলি লাগে, আমার হাতে লাগে, পেটে লাগে। তো ওই সিচুয়েশনটা আসলে বলে বোঝানোর মতো না। হাসপাতালে তিল ধারণের ঠাঁই নেই। পেট, পিঠ এবং বুকে আঘাত নিয়েই সড়ক দখল করে শিক্ষার্থীরা। পুলিশের সামনে 2 হাত প্রসারিত করে জানান দেয়, বুকের ভেতর দারুণ ঝড়, বুক পেতেছে গুলিকর।
আন্দোলন চলাকালীন জেলার সবচেয়ে বড় ঘটনা ঘটে ১৯ জুলাই বিকেলে। জেলা কারাগারের মূল ফটক ভেঙে ফেলে বিক্ষুব্ধ জনতা। পালিয়ে যান ৯ জঙ্গিসহ ৮২৬ কয়েদির সবাই। লুট করা হয় ৮৫টি অস্ত্র ও প্রায় ৮,০০০ রাউন্ড গুলি। ভাঙচুর এবং লুটপাটের পরদিন সকালেও কারাগারে জ্বলছিল আগুন। ফিরে আসেন আগের দিন পালিয়ে যাওয়া অনেক বন্দী। কয়েক মাস পর কারাগার সংস্কার হলেও এখনও উদ্ধার হয়নি ২৮টি অস্ত্র ও ৬,০০০-এর বেশি গোলাবারুদ। আত্মসমর্পণ এবং অভিযান করে ইতিমধ্যে কারাগারে ফেরানো হয়েছে ৬৫৪ জন কয়েদিকে। তবে এখনও নরসিংদী কারাগার ঝুঁকিতে, জানান জেল সুপার। ৮২৬ জন কয়েদির মধ্য থেকে এ পর্যন্ত আমাদের ৬৫৪ জনকে আমরা গ্রেপ্তার করতে, এবং তারা অনেকেই আছে গ্রেপ্তার হয়েছে, অনেকেই আছে তারা সারেন্ডার করে। আমাদের জেলখানা থেকে মোট ৮৫টি অস্ত্র খোয়া গিয়েছিল, তার মধ্যে আমরা অলরেডি ৫৭টি অস্ত্র আমরা উদ্ধার করতে সমর্থ হয়েছি। আমরা এটা চেষ্টা করছি সর্বোচ্চ নিরাপদ রাখার জন্য। কিন্তু যে বিষয়টা আপনাকে বললাম যে শুধু ওই ১৯ জুলাইয়ের মতো ঘটনা যে এটা নিরাপত্তার হুমকি তা না, এখানে মনের মাদকের বিষয় আছে, আরও কিছু বিষয় আছে। এই রাস্তার পর থেকে আমাদের ভিন্ন একেবারে রাস্তা এবং পেরিমিটার ওয়ালটা আপনি দেখছেন একেবারেই লাগোয়া। ৩৬ জুলাই বিজয়ের খবরে জেলখানা মোড়ে উচ্ছ্বাসে যোগ দেয় হাজারো মানুষ। তবে এর আগে জেলায় ৫ শতাধিক আহতের পাশাপাশি শহীদ হন অন্তত ২০ জন। রাকিবুল ইসলাম, এখন নরসিংদী। দেশব্যাপী জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজ রাঙামাটি ও চট্টগ্রামে পদযাত্রা করবে এনসিপি। দুপুরে রাঙামাটিতে পদযাত্রা করার কথা রয়েছে দলটির। পরে নাহিদের নেতৃত্বাধীন বিকেলে চট্টগ্রামের বিপ্লব উদ্যানে পদযাত্রা হবে। এই বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম নগরের নিউ মার্কেট এলাকা থেকে যুক্ত আছেন শোয়েব রহমান। শোয়েব, আপনার কাছে প্রশ্ন, চট্টগ্রামে এনসিপির সমর্থনে উচ্ছ্বাস কেমন দেখতে পাচ্ছেন এবং সমস্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন জানতে চাই। গতকাল কক্সবাজার এবং বান্দরবানের পথসভা শেষে গতকাল রাতেই কিন্তু নাহিদের নেতৃত্বাধীন এনসিপির যে প্রতিনিধি দল তারা চট্টগ্রামে আসেন এবং এসে তারা হোটেল সৈকতে অবস্থান করেন এবং এখন পর্যন্ত তারা সেই হোটেল সৈকতেই রয়েছেন। আমরা সেই হোটেল সৈকতে তাদের জন্য অপেক্ষা করছি। অর্থাৎ এখান থেকে তাদের যে আজকে রাঙামাটির উদ্দেশ্যে যে যাত্রা, সেই যাত্রা কিন্তু শুরু হবে। এবং আপনি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে আইন শৃঙ্খলার যে বিষয়টি জানতে চাচ্ছিলেন, যে এখানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সদস্যরা দায়িত্ব পালন করছেন, তাদের পাশাপাশি ডিবি সদস্যরা রয়েছেন এবং সেক্ষেত্রে আমরা সেনাবাহিনীর টহল গাড়িও দেখেছি এবং ডিবি সদস্যরাও কিন্তু দায়িত্ব পালন করছেন। অর্থাৎ যেহেতু এরই মধ্যে গোপালগঞ্জে বড় ধরনের হামলার শিকার হয়েছে এনসিপি এবং সেই সাথে গতকাল কক্সবাজারের চকরিয়াতেও কিন্তু দলটির পথসভায় বাধা প্রদান করা হয়েছে এবং তাদের যে মঞ্চ, সে গতকাল রাতে চট্টগ্রামের বাঁশখালীতে কিন্তু আমরা দেখেছি যে সেখানে পথসভার যে মাইকিং চলছিল, সেই মাইকিং যারা করছিলেন সেখানে এনসিপি নেতাকর্মীদেরকে মেরে কিন্তু মাথা ফাটিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। তো সবকিছু মিলে আইন শৃঙ্খলা বাহিনীর দিক থেকে কিন্তু অর্থাৎ যে নিরাপত্তা, সেই নিরাপত্তার দিক থেকে এক ধরনের শঙ্কা রয়েছে এবং সেই শঙ্কা থেকে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে অর্থাৎ পুলিশ এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও কিন্তু যথেষ্ট প্রস্তুতি রয়েছে। এবং রাঙামাটিতে আমরা যতটুকু জানতে পেরেছি, বলরূপা কিংবা রাঙামাটি কলেজ, এই দুটি জায়গার মধ্যে যে কোনো একটি স্থান যেটি অধিক নিরাপদ মনে হবে সেই রকম একটি জায়গাতেও কিন্তু তারা পথসভা করবেন এবং সেই পথসভা শেষে তারা রাঙামাটি থেকে আজকে আবার চট্টগ্রাম নগরে ফেরত আসছেন এবং চট্টগ্রাম নগরের বহদ্দারহাট, মুরাদপুর এই সকল জায়গাতে নেতাকর্মীরা জড়ো হয়ে পরবর্তীতে বিকেলে বিপ্লব উদ্যানে সেখানে কিন্তু চট্টগ্রাম জেলার যে পথসভা, সেই পথসভাটি কিন্তু এখানে অনুষ্ঠিত হবে। এবং এরই মধ্যে যে পথসভাগুলো অনুষ্ঠিত হয়েছে সেই পথসভাগুলোতে এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে গতানুগতিক যে রাজনীতি বাংলাদেশে চলমান রয়েছে সেই গতানুগতিক রাজনীতি আর চলতে দেওয়া হবে না এবং তারা বলছেন যে পরিবর্তনের কথা বলছেন এবং তারা তরুণদের নেতৃত্বাধীন যে রাজনৈতিক দল, সেই রাজনৈতিক নেতৃত্বাধীন দলের মাধ্যমে দিচ্ছেন। তো ধারণা করা হচ্ছে যে রাঙামাটি যেহেতু একটি পর্যটন নগরী, সেখানে পর্যটনের সম্ভাবনা রয়েছে, সেখানে বাণিজ্যের সম্ভাবনা রয়েছে, এনসিপি সেই বিষয়গুলো নিয়ে কিভাবে আগামীতে পরিকল্পনা করবে সেই বিষয়গুলো রাঙামাটির জনসাধারণকে জানাবেন। বিশেষ করে সেখানকার যে ছাত্র জনতারা জুলাই বিপ্লবের ভূমিকা রেখেছেন তাদের প্রতি দিক নির্দেশনা দিবেন, তেমনটি আসলে ধারণা করা হচ্ছে। এখন পর্যন্ত তাদের যে রাঙামাটির উদ্দেশ্যে যাত্রা সেটি শুরু হয়নি, সেটি শুরু হয়নি। আশা করছি কিছুক্ষণ মধ্যেই সেই রাঙামাটির উদ্দেশ্যে আজকে যে পদযাত্রা, সেই পদযাত্রার উদ্দেশ্যে যাত্রা শুরু করবে এনসিপি। চট্টগ্রাম বিভাগে এনসিপির যে পদযাত্রা, তার বিষয়ে সবশেষ খোঁজখবর রাখছিলেন সহকর্মী শোয়েব রহমান। রাজশাহীতে বেড়েছে আমের দাম। চাহিদা বেশি আর সরবরাহ কম থাকায় জাতভেদে কেজি প্রতি দাম বেড়েছে 10 থেকে 15 টাকা পর্যন্ত। তবে বিক্রেতারা বলছেন আমের সরবরাহ কম থাকার কারণেই দাম বৃদ্ধি পাচ্ছে। নগরীর সুরাইল থেকে যুক্ত হচ্ছেন মারুফ হাসান।
মারুফ, আপনার মাধ্যমে জানতে চাই কোন জাতের আম কত দামে বিক্রি হচ্ছে রাজশাহী, তার দাম হিসেবে নাগালের মধ্যে রয়েছে কোন জাতের আম, সে বিষয়ে কোনো তথ্য জানতে পেরেছেন কিনা? অনেক রাজশাহীর যে শিরোইল বাজার সেখান থেকে আমি যুক্ত আছি। এখানে সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে বাজারের আমের যে চাহিদা সেটি কিন্তু দেখার মতো। এখানে ক্রেতারাও আসছেন এবং আমের বিক্রিও ভালো হচ্ছে। তবে এখানে দুঃসংবাদ সেটি হচ্ছে যে এখানে আমের যে সরবরাহ সেটি কিন্তু একদমই কম, যেহেতু ভরা মৌসুমে যে আমগুলো পাওয়া যেত সেই আমগুলো এখন কিন্তু আর পাওয়া যাচ্ছে না, যার কারণেই মূলত আমের যে দাম সেটি কিন্তু বৃদ্ধি পেয়েছে। আজকে যে আমগুলো আমরা দেখছি, ফজলি আম আজ বিক্রি হচ্ছে 3000 টাকা, গতকাল ছিল এই আম 2800 টাকা। সবচেয়ে বেশি দামে বৃদ্ধি পেয়েছে আম্রপালি আম, সেই আম আজ বিক্রি হচ্ছে 4800 টাকা দরে মন প্রতি, গতকাল ছিল 4400 টাকা। বাড়িফোর আজ বিক্রি হচ্ছে 3200 টাকা দরে, এই বাড়িফোর গতকাল বিক্রি হয়েছে 3000 টাকা প্রতি মনে। ব্যানানা ম্যাঙ্গো আজ বিক্রি হচ্ছে 6000 টাকা মন দরে, গুড়মতি বিক্রি হচ্ছে 3500 টাকা মনে, যেটি গতকাল বিক্রি হয়েছে 3000 টাকা দরে। তবে বাজারে হাড়ি ভাঙ্গা এবং ন্যাংরা আম নেই, এই আমগুলো একদম শেষ হয়ে গেছে এবং মৌসুমের শেষ পর্যায়ে এসে অন্যান্য আমগুলোর সংখ্যাও কিন্তু কমে যাচ্ছে। তবে 12 মাসি যে আম কাটিমন সেই আম বিক্রি হচ্ছে 3800 থেকে 4000 টাকা দামে। আমের এই সরবরাহ যে পরিমাণ থাকার কথা ছিল সেই পরিমাণ কিন্তু একদমই নেই। মূলত চাঁপাইনবাবগঞ্জ এবং নওগাঁ থেকে এই আমগুলো বাজারে নিয়ে এসে বিক্রি করা হচ্ছে। আমরা দেখেছি ভরা মৌসুমে যখন আম বিক্রি এখানে হয়েছে, পুরো বাজারে কিন্তু বিভিন্ন জায়গা থেকে আম নিয়ে এসে এখানে অনেক দোকান কিন্তু রাখা হয়েছিল, সেখান থেকে কিন্তু বিক্রি করা হচ্ছিল। যত দিন যাচ্ছে তত এই দোকানের সংখ্যাগুলো কমে যাচ্ছে এবং ক্রেতাদের সংখ্যাও কমে যাচ্ছে এবং আমের যে সরবরাহ বাজারে থাকার কথা ছিল সেই সরবরাহও কিন্তু কমে যাচ্ছে। এখানে যারা বিক্রেতা আছেন তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে আমের যে সরবরাহ থাকার কথা ছিল সেই সরবরাহ একদমই কিন্তু নেই। আর এখানে যারা ক্রেতা আছেন তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে আমের দামটা যদি তাদের সাধ্যের মধ্যে থাকে তাহলে কিনতে আরও সুবিধা হবে। অনেক রাজশাহীর আমবাজার থেকে এই ছিল সব শেষ। রাজশাহী থেকে যুক্ত ছিলেন সহকর্মী মারুফ হাসান। খুলনার পাইকগাছা উপজেলার ঐতিহ্যবাহী কপিলমুনির হাট থেকে নানা রকম সবজি সরবরাহ হয় খুলনা অঞ্চলের বিভিন্ন বাজারে। তবে ড্রেনেজ ব্যবস্থার অভাব, অপরিকল্পিতভাবে গড়ে ওঠা দোকানসহ নানা অব্যবস্থাপনায় ভোগান্তিতে আছেন সেখানকার ক্রেতা বিক্রেতারা। এই বিষয়ে আরও জানাতে কপিলমুনি হাট থেকে যুক্ত হচ্ছেন রামিম চৌধুরী। রামিম, হাট কর্তৃপক্ষ হাটের ব্যবস্থাপনার উন্নয়নে কোনো পদক্ষেপ এখন পর্যন্ত নিয়েছে কিনা, কি বলছেন তারা? অনেক আমি যে হাটটিতে রয়েছি কপিলমুনির হাট, এই হাটটি কিন্তু খুলনাঞ্চলের বেশ পুরনো একটি হাট। এটি কিন্তু প্রায় 200 বছরের পুরনো একটি হাট এবং এই হাটে এসে আমরা যেটি দেখলাম যে এখানে কিন্তু প্রত্যেকটা জায়গাতেই অব্যবস্থাপনা রয়েছে। এই হাটের যে চান্দিনাগুলো রয়েছে প্রত্যেকটা চান্দিনাতে কিন্তু এখানকার ক্রেতা বিক্রেতাদের একটাই অভিযোগ যে এখানে কিন্তু ড্রেনেজ ব্যবস্থা একেবারেই খারাপ এবং যার ফলে কিন্তু এখানে বৃষ্টি হওয়ার সাথে সাথেই এখানে জলাবদ্ধতার সৃষ্টি হয় এবং এখানে যে হাটটি রয়েছে প্রতি সপ্তাহে 2 বার করে এই হাট বসে। এই হাটে কিন্তু একেবারেই জরাজীর্ণ অবস্থা হয়ে যায় এবং এখানে বৃষ্টি হলেই টোটালি হাট বসা বন্ধ হয়ে যায় এমন একটি অবস্থা। এই 200 বছরের পুরনো যে হাটটি, এই হাটের এত বড় অব্যবস্থাপনা তা নিয়ে কিন্তু প্রশ্ন তুলছেন এখানকার সাধারণ মানুষ এবং এখানকার ব্যবসায়ীরা। তারা যেটি বলছেন যে মূলত এখানে কিন্তু বেশ কয়েকটি চান্দিনা রয়েছে, প্রত্যেকটা চান্দিনাতেই কিন্তু একই রকম অবস্থা এবং বিশেষ করে সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হয় কিন্তু এখানে সবজি নিয়ে যারা বসেন তাদের কিন্তু সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হয়। আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু বেশ জরাজীর্ণ একটি জায়গাতে কিন্তু এখানে বেশ বড় পরিসরে সবজি বিক্রি করা হচ্ছে এবং এখানকার ব্যবসায়ীরা যেটি বলছেন যে মূলত এখানকার বাজার ব্যবস্থাপনা বা উপজেলা পরিষদ থেকে কিন্তু তেমন কোনো পদক্ষেপ এখনও পর্যন্ত নেওয়া হয়নি। তবে এখানকার বাজার ব্যবস্থাপনার সঙ্গে যারা জড়িত রয়েছেন তারা যেটি বলছেন যে মূলত কিন্তু তারা বেশ কয়েকবার এখানকার উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলেছেন, এ ব্যাপারে কিন্তু তারপরে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এই বাজারটিতে কিন্তু মূলত প্রতি বছর প্রায় 1/2 কোটি টাকার রাজস্ব আদায় করা হয়, তারপরেও কিন্তু এই বাজারের যে উন্নয়ন সেটি কিন্তু এখনও পর্যন্ত ঘটেনি। এখানে কিন্তু ব্যবসায়ীরা যেটি বলছেন যে মূলত এখানে বৃষ্টির সময় কিন্তু সবচেয়ে বেশি সমস্যা হয় এবং
এই বাজারটি একেবারে বন্ধের পথে চলে যায়। এত বড় একটি বাজার এবং এই বাজার থেকে কিন্তু সবজি সহ বিভিন্ন রকম জিনিস কিন্তু এই বাজারটি থেকে দক্ষিণাঞ্চল সহ এই খুলনাঞ্চলের প্রায় 6 থেকে 7টি জেলাতে কিন্তু এই বাজার থেকে বিভিন্ন রকম পণ্য সরবরাহ করা হয়। এর পাশাপাশি সুন্দরবনের কোলঘেঁষা যে জেলাগুলো রয়েছে বা উপজেলাগুলো রয়েছে সেখানকার সাধারণ মানুষ কিন্তু এই বাজারই ব্যবহার করে থাকে এবং এটি কিন্তু দক্ষিণাঞ্চলের বেশ পুরনো একটি বাজার এবং ঐতিহ্যবাহী একটি বাজার। তাই এখানকার মানুষ চায় যে এই বাজারটির উন্নয়ন হোক এবং সংশ্লিষ্ট যারা কর্তৃপক্ষ আছে তারা যেন এই বাজারের দিকে নজর দেয়। তো সব মিলিয়ে অনেকেই ছিল আমার কাছে কপিলমুনি বাজার থেকে সবশেষ খবর। কপিলমুনি হাটের অব্যবস্থাপনার চিত্র তুলে ধরছিলেন সহকর্মী রামিম চৌধুরী। এদিকে ভিয়েতনামের হালং বেতে প্রবল ঝড়ে পর্যটকবাহী নৌযান ডুবে নিহত হয়েছে অন্তত 38 জন। আর এই ঘটনায় জীবিত উদ্ধার করা হয়েছে 12 জনকে। 3 জন এখনও রয়েছেন নিখোঁজ। 53 আরোহী নিয়ে রাজধানী হ্যানয় থেকে এসেছিল নৌযানটি। তবে পর্যটকরা কোনো দেশের সেই বিষয়ে এখনও কিছু নিশ্চিত জানায়নি ভিয়েতনাম সরকার। জাহানারা ভুইয়ার প্রতিবেদনে দেখবেন বিস্তারিত। ভিয়েতনামের নীল সবুজ জলরাশি ও চুনাপাথরের বিখ্যাত হালং বেতে ওয়ান্ডারসিজ নামে নৌযানটি স্থানীয় সময় শনিবার দুপুর 2টার দিকে 53 আরোহী নিয়ে ডুবে যায়, যাদের মধ্যে 48 জন পর্যটক ও 5 জন ক্রু ছিলেন। রাজধানী হ্যানয় থেকে হালং বেতে ঘুরতে এসেছিলেন তারা, যাদের মধ্যে 20 জনই ছিল শিশু। তবে ডুবে যাওয়া পর্যটকরা কোন দেশের নাগরিক সে বিষয়ে এখনও কিছুই জানায়নি ভিয়েতনাম সরকার। নৌযানটি দক্ষিণ চীন সাগর পার হওয়ার পরই তীব্র ঝড় বৃষ্টি ও বজ্রপাতের কবলে পড়ে। এক পর্যায়ে উল্টে যায় নৌকাটি। এ ঘটনায় কয়েকজনকে জীবিত উদ্ধার করা হলেও বেশিরভাগই মৃত্যু হয়। এখনও নিখোঁজ রয়েছেন অনেকে। যদিও নৌকাডুবির পর থেকে শনিবার রাতভর উদ্ধার অভিযান পরিচালনা করে দেশটির নৌবাহিনী ও সীমান্তরক্ষীরা। এ ঘটনায় জীবিত উদ্ধারদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। উদ্ধারকৃতরা জ্ঞান ফেরার পর খোঁজ করছেন সঙ্গে থাকা প্রিয়জনের। là mọi người nhanh cứu mọi người, tất cả mọi người đi, đừng ai nằm lại ở thuyền। নিহত পরিবারের প্রতি শোক জানিয়েছেন ভিয়েতনামের প্রধানমন্ত্রী ফাম মিন চিন। এ ঘটনায় এরই মধ্যে তদন্ত কাজ শুরু হয়েছে বলে জানায় ভিয়েতনাম সরকার। শিগগিরই তদন্ত প্রতিবেদনে জানা যাবে দুর্ঘটনার কারণ। হালং বে ভিয়েতনামের সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্র। প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে কয়েক লাখ মানুষ এখানে ঘুরতে আসে। 2019 সালে হালং বেতে 40 লাখ মানুষ ঘুরতে আসার পর ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে জায়গা করে নেয় এটি। জাহানারা ভুইয়া, এখন বিশ্ব। জিএইচএফ ত্রাণ কেন্দ্রে খাবার আনতে যাওয়া 38 ক্ষুধার্ত সহ শনিবার মোট 116 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। এছাড়াও শনিবার অনাহারে মারা যাওয়া 2 জনের মধ্যে এক শিশুর বয়স ছিল মাত্র 35 দিন। জন্মের পর থেকে অপুষ্টিতে ধুঁকতে থাকা শিশুটি আল শিফা হাসপাতালে মারা গেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে খাবারের অভাবে 17,000 শিশু গুরুতর অপুষ্টিতে ভুগছে, যার কারণে হাসপাতালে প্রতিনিয়তই বাড়ছে অপুষ্টিজনিত রোগীর ভিড়। এমন সংকটের মধ্যেও অবরোধের কারণে জাতিসংঘ এবং অন্যান্য দাতব্য সংস্থা দ্বারা পরিচালিত প্রায় 400 ত্রাণ কেন্দ্রের মধ্যে খোলা রয়েছে মাত্র 4টি পয়েন্ট। আর এতে করে গাজাবাহী দুর্ভিক্ষের তীব্র ঝুঁকির মুখোমুখি বলে সতর্ক করছে রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব জাগান চাপাগিন। আর মানবিক সহায়তা কেন্দ্রগুলোতে চালানো ইসরায়েলি হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘের কর্মকর্তা আর প্রতিনিধিরা। এর মধ্যেও মার্কিন প্রস্তাবিত 60 যুদ্ধের যুদ্ধবিরতি এবং মিশর কাতারের মধ্যস্থতায় জিম্মি চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে দোহায় ইসরায়েল হামাসের পরোক্ষ আলোচনায় কোনো অগ্রগতির লক্ষণ দেখা যাচ্ছে না। গাজায় অস্থায়ী যুদ্ধবিরতি আর সম্ভব নয় বলে জানিয়েছে হামাস। এবার খেলার খবর। 9 বছর ধরে পাকিস্তানের বিপক্ষে হারের বৃত্ত ভাঙতে পারেনি টাইগাররা। তবে শ্রীলঙ্কায় ইতিহাস গড়া সিরিজ জয়ের পর এবার আশাবাদী লিটনরা। ম্যাচের আগের দিন শনিবার সংবাদ সম্মেলনে পাকিস্তানকে সহি করার পাশাপাশি ইতিহাস ভাঙার দৃঢ় প্রত্যয়ও ব্যক্ত করেছেন টাইগার অধিনায়ক। বিস্তারিত জানাচ্ছেন আরিফুল ইসলাম সাহাব। আনুষ্ঠানিকতায় টি-20 সিরিজের ট্রফি উন্মোচন, নেই বাড়তি আয়োজনের আড়ম্বরতা। দুদলের অধিনায়কের চোখে মুখেও মেলেনি উত্তেজনার উত্তাপের রেখা, যারা মাঠের জন্যই জমিয়ে রেখেছেন সব। তবে সংবাদ সম্মেলনে কিছুটা হলেও প্রকাশিত সিরিজের চাপা ঝাঁজ। পাক অধিনায়কের কথায় জয়ের ধারা অব্যাহত রাখার দৃঢ়তা আর লিটন দাসের কণ্ঠে হারের বৃত্ত ভাঙার প্রত্যয়। We know what the challenges are going to be thrown to us, and we are up to that, and we are very excited here and come here to play. সবকিছু তৈরি হয় হিস্ট্রি হওয়ার জন্য, বাট রেকর্ড কিন্তু ব্রেকও হয়। সো আমরা যদি ভালো ক্রিকেট খেলি রেকর্ড ব্রেক হতে সময় লাগবে না, বাট
ওই রেকর্ডের চিন্তা না করে আমরা কি করতে পারি, আমাদের কতখানি ক্যাপাবিলিটি আছে, কতখানি বেটার ক্রিকেট খেলতে পারি, তাহলে ওই সব জিনিসই চেঞ্জ হয়ে যাবে। পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে শ্রীলঙ্কাকে তাদের মাটিতেই প্রথমবার সিরিজ হারানোর তরতাজা স্মৃতিসঙ্গী বাংলাদেশের। অবশ্য সেই সাফল্যে গা ভাসাতে চান না ক্যাপ্টেন লিটন। ডিফারেন্ট কন্ডিশন, ডিফারেন্ট টিম, ডিফারেন্ট বল অ্যান্ড ব্যাট গেম। সো আমার কাছে মনে হয় যে পার্টিকুলারলি আপনার ওই দিনে আবার ওইভাবেই গুড ক্রিকেট খেলতে হবে। কনফিডেন্স লেভেল আপনাকে সাহায্য করবে, বাট অ্যাট দ্য সেম টাইম আপনার কনসেন্ট্রেট লেভেল কেমন আছে ওই জায়গাটা ধরে রাখার জন্য আমার মনে হয় ওইটা বেশি জরুরি হবে সামনের ম্যাচের জন্য। ঘরের মাঠ হলেও মিরপুরের উইকেট বরাবরই রহস্যময়। চেনা মাঠ হলেও মিরপুরের উইকেট প্রায়শই হয়ে ওঠে অচেনা। উইকেট নিয়ে উদ্বেগটা তাই থাকছেই। তবে টাইগার অধিনায়কের প্রত্যাশা খেলাটা জমবে এবার। না, আমার কাছে মনে হচ্ছে ভালো উইকেট হবে, আর ব্যাটিং বোলিং দুই সাইডেই থাকবে আর কি। 2016 সালে মিরপুরেই ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে পাকিস্তানকে সর্বশেষ হারিয়েছিল বাংলাদেশ। 9 বছর আগে মাশরাফির অধিনায়কত্বে সেই সাফল্যের পর মিরপুরে আরও একাধিকবার পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলেছে বাংলাদেশ। তবে সাকিব তামিমরা সেই সাফল্য ধরে রাখতে পারেনি। শ্রীলঙ্কায় ইতিহাস গড়ে আসা লিটনের এবার তাই মিরপুরে পাকবধের গল্প লেখার পালা। আরিফুল ইসলাম সাহাব, এখন, ঢাকা। আর এরই মাধ্যমে শেষ করছি এখন বাণিজ্য। তবে যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বৈষম্য বিরোধী নেতা নাহিদকে গুম করেও জুলাই আন্দোলন ঠেকাতে পারেনি স্বৈরাচার। 15 দিন কারফিউর পর ছাত্র জনতার অবরোধে পালায় আওয়ামী সরকার। সাবেক 9 মন্ত্রী সহ 38 আসামিকে হাজির করা হয়েছে ট্রাইব্যুনালে। মানবতা বিরোধী অপরাধের 7 মামলায় আনা হয়েছে তাদের। ভিয়েতনামে পর্যটকবাহী নৌকা ডুবে অন্তত 38 জনের মৃত্যু। নিখোঁজ 3 যাত্রীর সন্ধানে উদ্ধার অভিযান চলমান। এবং পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজের জয়ে দৃঢ় প্রতিজ্ঞ টাইগাররা। মিরপুরে সন্ধ্যা 6টায় মুখোমুখি হবে দুদল। এই ছিল এখন বাণিজ্যের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।